এর আগে দিন তোমাদের জিওগ্রাফিটা শুরু করেছিলাম, আজকে তোমাদের হিস্ট্রিটা শুরু করব। এবং হিস্ট্রি দেখতে পাচ্ছ তোমরা যে হিস্ট্রির যে প্রথম চ্যাপ্টার রয়েছে ইতিহাসে লিখনের উৎস, মানে সোর্স অফ হিস্ট্রি রাইটিং। ঠিক আছে, এই ইতিহাসের যে সোর্স কোথা থেকে এসছে, নর্মালি আমরা ইন্ডিয়ার যখন পড়ি না, সাধারণত কি পড়ি, এই সামান্য আমাদের ইন্ডিয়ার রাইটারদেরকে, যে কে কি কার বই থেকে, যেমন আমরা মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে কি পেয়েছি, ফাইনের বই থেকে কি পেয়েছি, বিভিন্ন জায়গাগুলো থেকে আমরা এই সোর্সগুলো পাই। কিন্তু এই জেটেটে না একটু আলাদা টাইপের পড়তে হবে, মানে ওগুলো তো পড়তেই হবে ইন্ডিয়ার গুলো, তার সাথে সাথে কিছু আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রির যেগুলো, মানে ওই ধরো চীন থেকে কেউ এসেছিল, ওই রোম থেকে কেউ এসেছিল, ওই মরক্কো থেকে কেউ এসেছিল, এই তাদের ইতিহাস, তারা কি লিখেছে, তারা আমাদের এই যে আজকের দিনে আমরা প্রাচীন ইতিহাস, প্রাচীন, মধ্য অ্যান্ড মডার্ন, এই যে তিনটা ইতিহাস লিখেছি, মডার্নতেই নাই কোনো কিছু এভিডেন্স আমরা পেয়েছি, কিন্তু প্রাচীন, মধ্য, এগুলো কিন্তু আমরা অনেক রক, অনেক শিলালিপি, অনেক বই, অনেক রাইটারের ইনফরমেশন থেকেই কিন্তু আমরা আজকের দিনে কিন্তু এই ইতিহাসটা লিখেছি। এবং এই জেটেটের প্রথম যেটা এই বছরের নয়, আগের বছরের যেটা সিলেবাস ছিল, সেই সিলেবাসটাও কিন্তু জেটেটের কিন্তু এই এরই উপর ছিল। কিসের উপর? যে সোর্স অফ হিস্ট্রি। তো এবার একবার তোমরা কনফার্ম করে দাও যে সব ঠিকঠাক, আওয়াজ ঠিকঠাক শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। যদি শুনতে পাও তাহলে আমি এগোবো, কারণ এটা গুগল মিট নয় যে মাইক অন করে হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। একটু খালি জাস্ট মেসেজ করবে, একদম স্যার। বাকিরা সবাই, কারণ যার যেটা কোশ্চেন তোমরা অবশ্যই কমেন্টে করবে, কারণ যদি কোশ্চেন না করো তাহলে কি করে বুঝবে? আমি তো একদিক থেকে পড়িয়ে গেলাম, কি বুঝলে না বুঝলে আমিও বুঝতে পারবো না। তার জন্য কিন্তু তোমাদের বলবো যে তোমরা একটু কমেন্ট করবে। চলো, জানি না মাত্র 10 জন জয়েন করেছে, পাস তো করতে হবে। চলো, এখানে জেটের 2023 যে লেখা আছে, এটা নিয়ে আবার কেউ ভাববে না যে স্যার 23-এর নোট দিচ্ছে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা এডিটিং করতে হয়ে গেছে, এটা এক কথায় 26 হবে, জেটের 6 করতে হবে। ঠিক আছে, এবং এইটা আজকের দিনে ক্লাসটা হচ্ছে ক্লাস 6 থেকে 8 চ্যাপ্টার 1 আপার প্রাইমারি, যারা আর্টসের আছো তারা। চল, এবং চ্যাপ্টার নাম কি? ইতিহাস লিখন এবং এর উৎস। আমি তোমাদের ইংলিশ নোটটাও প্রোভাইড করে দিচ্ছি, আমি বাংলাটাই বুঝাচ্ছি। কেন? কারণ বুঝার হচ্ছে ব্যাপার, বুঝে নেওয়ার পর তোমরা অবশ্যই কিন্তু ইংলিশটাকে রিডিং মারবে, না হলে কিন্তু এখানে বুঝে যাবে কিন্তু পরীক্ষাতে পারবে না করতে, কোশ্চেন বুঝতেই দেখালো পারলেন না। তার জন্য ইতিহাসটা আমি ওই জন্য ইতিহাস নোটটাও দেব, সেম নোট সেম ডেটা, জাস্ট পড়তে হবে তোমাদের। এবং কি আছে দেখো, এই যে আমরা পড়বো এখানে বিদেশি বিবরণ এবং আধুনিক ইতিহাসের লিখন। বিদেশি বিবরণ মানে দেখতে পাচ্ছ। চলো, বিদেশি বিবরণ কি যদি দেখি, বিদেশি যাত্রীরা প্রাচীন ভারতের সাপেক্ষে যে গুরুত্বপূর্ণ বিবরণ দিয়েছে, এর মধ্যে গ্রিস, রোম, চীন, আরবের যাত্রী, এখানে যাত্রী বলতে ট্রাভেলার গুলোকে বলা হচ্ছে, যারা যারা এখানে ইন্ডিয়াতে এসেছিল তাদের কথা বলা হয়েছে, এদের বর্ণনা দিয়ে দেওয়া হলো, মানে তার বর্ণনা আমরা আলোচনা করেছি। প্রথমত আমরা দেখছি কাকে কাকে, গ্রিক অ্যান্ড রোমান যাত্রীদের বিবরণ। ঠিক আছে, এই দেখি গ্রিক এবং রোমানদের আমাদের কি আলোচনা আছে। দেখো, ভারতীয় উৎসগুলিতে আলেকজান্ডারের আক্রমণের কোনো তথ্য পাওয়া যায় না, এর জন্য সম্পূর্ণভাবে গ্রিক উৎসগুলির উপর নির্ভর করতে হয়। মানে কি বলছে, যে ভারতের উৎসগুলিতে, মানে ভারতীয় উৎসগুলিতে, মানে ভারতের যে রাইটার গুলো আছে, ভারতের যে শিলালিপি, ভারতের যে সোর্স গুলো আছে, সেখানে আমরা কিন্তু এই আলেকজান্ডারের আক্রমণ সম্বন্ধে যেমন কিছু শুনতে পাই না, বুঝতে পারি না, মানে লেখাই নেই। তার জন্য আমাদের কিন্তু এই গ্রিকের এগুলোর জন্য দরকার হয়, গ্রিকের রিসোর্স গুলো দরকার হয়, যে সত্যি সত্যি এই যে আমরা জানি আলেকজান্ডার আমাদের ইন্ডিয়াতে 19 মাস ছিল, এই যে আমাদের প্রথমে রাজা অম্বির সাথে যুদ্ধ করেছিল, তারপরে আমাদের ঝেলাম নদীর তীরে পুরুর সাথে যুদ্ধ করলো, 19 মাস আমাদের ইন্ডিয়াতে থাকলো, তারপরে চলে গেল গিয়ে ব্যাবিলনে মারা গেল। এই যে তথ্যগুলো,
এগুলো কিন্তু আমরা নির্ভরশীল ওদের উপর, আমাদের ইন্ডিয়ার কোনো বইয়ের উপর কিন্তু নেই। নেক্সট, তারপরে কি আছে যে 326 খ্রিস্টপূর্বাব্দে আক্রমণকারী আলেকজান্ডার সমসাময়িক হিসাবে গ্রিক লেখকরা, যেটা আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের আর একটা নাম হচ্ছে কি স্যান্ড্রোকোটাস। তোমরা জানো ডাব্লিউবিসিএস তো প্রচুর পরীক্ষায় আছে এটা, যে স্যান্ড্রোকোটাস কার নাম, তো চন্দ্রগুপ্তের নামই, এর নামটা উল্লেখ আছে। তখন ওরা চন্দ্রগুপ্ত বলতো না, এটাই বলতো। তো জন্য আমাদের পরীক্ষা আছে যে এই নামটা কার, তাহলে তোমরা বলবে চন্দ্রগুপ্ত মৌর্যের। নেক্সট পয়েন্টে যাই আমরা। চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে দূত হিসাবে আসা যে আমাদের মেগাস্তিনিস কি ইন্ডিকা রচনা করেছিল, এবং সেখান থেকে আমি একটু ইন্ডিকার সম্বন্ধে কিছু তোমাদের না বললে পারি না, বলতেই হবে। তোমরা জানো যে যখন আলেকজান্ডার গোটা ওয়ার্ল্ড জয় করার টার্গেট নিয়ে এগোচ্ছে, যখন আমাদের ইন্ডিয়াতে ঢুকছে, তখন প্রথমেই কিন্তু আমাদের কার সাথে সম্মুখীন হচ্ছে, অম্বির রাজা। অম্বি কি করলো, আলেকজান্ডারকে বলল যে আমি হাত উঠিয়ে দিল যে আমি তোমার সাথে যুদ্ধ করব না, আমার তুমি যা পারবে নিয়ে চলে যাও, আমি তোমার সঙ্গে পারবো না, আমি লাগবো না। তোর একজন রাজার এটা বলা উচিত নয়। একজন রাজা যুদ্ধ করেই মরতে হবে, এটা হলো নীতি। যদি রাজা যদি এরকম ডিল করে নেয় যে ভাই আমি তো হেরে যাব, আমি যুদ্ধ করব না, এই কিন্তু রাজা নয়, তাকে বিশ্বাসঘাতকতা বলে। তো ইন্ডিয়ার প্রথম বিশ্বাসঘাতকতা কে যদি বলা যায়, তাহলে ইন্ডিয়ার প্রথম বিশ্বাসঘাতক আমরা নর্মালি মির্জাফর বলি, কিন্তু মির্জাফর নয়। তার আগেও কিন্তু আমাদের বিশ্বাসঘাতকতা কিন্তু এই করেছে, ঠিক আছে। মির্জাফর থার্ড, আরো মিডিলে আছে, তোমরা কমেন্টে লিখতে পারো সেকেন্ড মির্জাফর কাকে বলি, ঠিক আছে। তো যাই হোক, প্রথম আমাদের কিন্তু মির্জাফর হিসাবে কিন্তু আমরা রাজা অম্বিকে বলবো। রাজা অম্বির কাছ থেকে চলে আসলো, এসে এসে আস্তে আস্তে সামনের দিকে পড়লো কি ঝেলাম নদী। কারণ তোমরা জানো যে এই যে আমাদের ইন্দাস রিভার আছে, ইন্দাসের উপরের প্রথমে এই রিভারটার নাম হচ্ছে কি, এটা নাম হচ্ছে চেনাব, তার উপরেরটা আছে কি ঝেলাম, তারপরেরটা আছে কি রাবি, তারপরে আছে শতদ্রু, আর এটা হচ্ছে বিয়াস। এইরকম নদীগুলো আছে। প্রথমেই ঝেলামটা পরে, এই ঝেলাম নদীর তীরে ছিল কি আমাদের পুরুর সাথে যুদ্ধ হয়, যেটা আমরা হিদাসপাসের যুদ্ধ বলি। সেটাকে সালটা ছিল কত 326 বিসিতে। হেরে গেল পুরু। হেরে যাওয়াতে পুরুকে জিজ্ঞেস করলো আলেকজান্ডার যে বলো তুমি তোমার সাথে আমি কি আচরণ করব। পুরু তখন একজন রাজার মতন অ্যান্সার দিল যে দেখো, একজন রাজাকে যে রকম শাস্তি দেয় বা যেটা করে তুমি সেটাই করো। এই কথাটাতে আলেকজান্ডার খুব খুশি হয়ে যায়। খুশি হয়ে যাওয়াতে কি করলো, আলেকজান্ডার বলল ঠিক আছে, এর মধ্যে অনেক কিছু জ্ঞান আছে, এ একজন রাজা হওয়ার যোগ্য। তার জন্য আলেকজান্ডার বলল সবকিছু তাকে ফেরত দিয়ে আবার ইন্ডিয়ার দিকে আসতে শুরু করলো। আস্তে আস্তে দেখছে কি যে শুনছে গল্প যে ইন্ডিয়াতে তখন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দ ছিল। আর তোমরা জানো ধননন্দের সব থেকে বেশি সৈন্য ছিল বা সবকিছু হাতিয়ার ছিল, মানে হাতিয়ার বলতে ঘোড়া সৈন্য ছিল। তো ধননন্দ একটু পাওয়ারফুল মনে হচ্ছে। আর এদিকে আলেকজান্ডারের যে ইয়েরা আছে সৈন্যরা, তারা বলছে যে স্যার অনেকদিন থেকে আমরা যুদ্ধ করছি, আমাদের বিশ্রাম দরকার, আমরা একটু বাড়ি যাই। এবার আলেকজান্ডার চাপে পড়ে গেল। আলেকজান্ডার ভাবছে শুনতে পাচ্ছি এর অনেক আর্মি, আর আমাদের আর্মিগুলো মানে নিতে পারছে না, বিশ্রাম চাইছে। তাহলে যদি হেরে যায় তাহলে এত যে আমরা জয় করলাম তার কোনো কিন্তু ইতিহাস থাকবে না, বা তার কোনো লাভ হবে না, সব জিরো হয়ে যাবে। তার জন্য বলে চলো আমরা আবার আসবো। তো ওরা ফিরে গেল। এই ফিরে যেতে যেতে ইন্ডিয়াতে ওরা কমাস থাকলো, আলেকজান্ডার এটাও পরীক্ষা আছে 19 মাস। যেতে যেতে ওরা দুটো রাস্তা দিয়ে ভাগ হয়ে গেল, কেউ গেল জলপথ দিয়ে আর কেউ গেল স্থলপথ দিয়ে। যেতে যেতে কি হলো, এই ব্যাবিলনে গেল মূল্য কবে গিয়ে 23 সালে। বেবিলনে 323 বিসিতে সে মারা যায়, এবং সে মারা যাওয়ার পর তার যে সম্পত্তিগুলো ছিল কারা পেল, তার যে সভাকবিরা বা তার সেকেন্ড পোস্টে যারা মন্ত্রীরা ছিল। তো এদিকে ছিল কে আমাদের, এদিকে ছিল আমাদের মানে সেলুকাস। এই সেলুকাসের দায়িত্ব পড়লো যে ইন্ডিয়ার যে জায়গাটা দখল করা ছিল এর আলেকজান্ডারের, সেটা সেলুকাসের দায় পড়লো। সেই সেলুকাস তখন ইন্ডিয়াতে আসে যে আলেকজান্ডারের যে জায়গাটা আছে আমি সেটা নেব। ততক্ষণে ইন্ডিয়াতে খেলা হয়ে গেছে, ধননন্দ চেঞ্জ হয়ে কিন্তু আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য চলে এসছে। সে কি করে আসলো সেই গল্প কোনোদিনও বলবো, কারণ তোমাদের সিলেবাসে কিন্তু মৌর্য ডাইনেস্টি রয়েছে। এবার কি হলো যে সেলুকাস এসে বলছে যে এটা ছেড়ে দাও,
চন্দ্রগুপ্ত মৌর্যকে। চন্দ্রগুপ্ত মৌর্য বলছে না, এটা আমি ছাড়বো না, আমি জানি না আলেকজান্ডারের ছিল কি ছিল না, বাট এখন আমি আমার। তখন সেলুকাস যুদ্ধ করে কার সাথে? চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে। কিন্তু সেলুকাস মারা যায়। সেলুকাস যখন সেলুকাস হেরে যায়। যখন হেরে গেল তখন সেলুকাস কি করলো? তার সাথে যখন হেরে গেল তখন চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে একটা ডিল করলো, এবং ডিলটাতে কি হলো যে আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব, এরকম একটা প্রস্তাব দিল সেলুকাস। তখন চন্দ্রগুপ্ত মৌর্য রাজি হয়ে যায়। মেয়ের নাম ছিল হেলিনা। সে তাকে বিয়ে করে এবং বিয়ে করলো। তারপরে এই সেলুকাস আবার একজন দূত হিসাবে ওইখান থেকে একজনকে পাঠালো, যার নাম হচ্ছে কি মেগাস্তিনিস। এই মেগাস্তিনিসকে এক কথায় নিজের মেয়েকে যে বিয়ে দিল, তার জন্য তোমরা জানো 1000 হাতি ডাউরি হিসাবে দিয়েছিল, এবং তার মেয়েকে দেখাশোনা যে ঠিকঠাক আছে কি নেই তার জন্য একজন দূতকে পাঠালো, যার নাম হচ্ছে মেগাস্তিনিস। এবং এই মেগাস্তিনিস ইন্ডিয়াতে এসে কি করলো? ঘুরে ঘাড়ে একটা বই লিখলো, যাবতীয় সেখানে তথ্য লেখার চেষ্টা করলো। সেই বইটার নাম হচ্ছে আমাদের ইন্ডিকা। এবং এই মেগাস্তিনিস এই ইন্ডিকাতে একটা ডাহা মিথ্যা কথা বলেছে। কারণ আমাদের WBCS বা বিভিন্ন পরীক্ষায় যেটা কোনো দেখিনি এই কোশ্চেনটা, যে কে বলেছে যে ইন্ডিয়া ইজ এ নো স্লেভ, মানে ইন্ডিয়াতে কোনো দাসত্ব ব্যবস্থা চলে না? তাহলে তোমরা বলবে যে মেগাস্তিনিস তার ইন্ডিকা বইয়ে কিন্তু উল্লেখ করেছে এরকম কথা, কিন্তু মিথ্যা কথা বলেছে। তখন দাস চলছিল। তোমরা বলতে পারবে দাস সব থেকে বেশি কখন ছিল? দাস সব থেকে বেশি ছিল কিন্তু তার সময় ফিরোজ শাহ তুগলকের সময়। তখন প্রচুর দাস ছিল, এবং সেই সময় দাসের জন্য একটা ডিপার্টমেন্টই ভাগ করে দেওয়া হয়েছিল, 1 লাখের উপর দাস ছিল। তো যাই হোক, এই সময় কিন্তু আমাদের দাস ছিল, কিন্তু সে মিথ্যা কথা বলেছে। তোমরা কি শুনতে পাচ্ছ? মানে ঠিকঠাক ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? না গল্প আমি বেশি বলে দিচ্ছি? আমি ইতিহাস ভূগোল গল্প করে পড়াতে বেশি ভালোবাসি, কারণ ওই থিওরি তোমরা নোট করেও পেয়ে যাবে। আর গল্প করে যদি পড়াই, তাহলে তোমরা যদি আমার প্রত্যেকটা ক্লাস যদি ইঞ্চিতে ইঞ্চিতে করো, আমি বলছি ইঞ্চিতে ইঞ্চিতে তোমরা নাম্বারগুলো পাবে। একবার কমেন্ট চাই তোমাদের যে এভাবে যেভাবে চালাচ্ছি সেভাবে চলবে তো? একটু লেখো গো, তোমরা ক্লাস করছো কি করছো না আমি তো বুঝতে পারছি না। স্যার ভালো লাগছে, একজনেরই পেলাম। চলো নেক্সট কি আছে? যে ইন্ডিকা থেকে ইন্ডিকা, এই যে ইন্ডিকা বইটা মেগাস্তিনিস লিখেছিল, এখান থেকে আমরা কি পাই? এই মৌর্যকালীন যে শাসন ব্যবস্থা, সামাজিক অর্থনৈতিক কার্যকলাপের সম্পর্কে তথ্য পাওয়া যায়। ঠিক আছে, এর সম্বন্ধে বুঝতেই পারছো, কারণ ওর সময় পেয়েছে। নেক্সট, এবার চলে আসি আমরা গ্রিক এবং রোমান জাতিদের বিবরণ। দেখো দেখো খ্রিস্টীয় প্রথম এবং দ্বিতীয় শতকে গ্রিক রোমান বিবরণ থেকে ভারতীয় বন্দরগুলির উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, যেমন আমরা সিন্ধু সভ্যতাতে ভারতের প্রথম বন্দর হিসাবে আমরা কাকে পাই? লোথালকে পাই। ঠিক আছে, আর একটা মনে রাখবে 700 খ্রিস্টাব্দে, মানে যখন আমাদের প্রথম সিন্ধু জয় করেছিল 700 খ্রিস্টাব্দে, তখন কিন্তু দেবল বলে একটা পোর্ট ছিল সিন্ধুতে, মাথায় রাখবে কিন্তু দেবল তখনকার একটা পোর্ট ছিল। আর এটা তারপরে সিন্ধু সভ্যতাতে আমরা দেখলাম আবার লোথাল। আর কি আছে? ভারত ও রোমানের সাম্রাজ্যের মধ্যে বাণিজ্য হওয়ার যে পণ্যগুলির তথ্য পাওয়া যায়। এক কথায় ভারতের সাথে যে আমাদের রোমের যে বাণিজ্য হতো সে প্রুফটাও পেয়েছি আমরা। গ্রিক ভাষায় লেখা, যার নাম হচ্ছে কি পেরিপ্লাস অব দা ইথিয়ান সি, বা টলেমির যে জিওগ্রাফি নামক বইগুলিতে প্রাচীন ভূগোল ও বাণিজ্যের অধ্যয়নের জন্য প্রচুর উপাদান রয়েছে। তোমাদের এই চ্যাপ্টার থেকে বেশির পরীক্ষায় আসবে কি জানো? রাইটারের নাম, এটা কার লেখা, এটা কোথা থেকে পাওয়া গেছে, এটা না পাওয়া গেছে, এগুলো। তো রাইটার প্রচুর হবে এই বইটা, এই চ্যাপ্টারে। তোমাকে কিছু করার নেই, সবাইকে মনে রাখতে হবে। আমি যেগুলো দিয়েছি এগুলো এনাফ, এবং আরো আমি যখন যেগুলো বেঁচে যাচ্ছে সেগুলো কিন্তু আমি যখন ইন্টারভিউ নেব, সরি এমসিকিউ পরীক্ষা নেব বা এমসিকিউ দেব, তখন আমি কভার করে দেব। ঠিক আছে, নেক্সট। তারপরে কি আছে? পেরিপ্লাস অব দা ইথিয়ান সি, 80 থেকে 115 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক অজ্ঞাত লেখক, মানে এর কোনো লেখক ছিল না। ঠিক আছে, তারপরে এই বই থেকে আমরা কি পাই? লোহিত সাগর, পারস্য উপসাগর এবং ভারত মহাসাগরের হওয়া রোমান বাণিজ্যের তথ্য পাই। রোমরা যে এগুলো দিয়ে বাণিজ্য করতো সেগুলোর আমরা তথ্য পাই। এবং টলেমির প্রায় 150 খ্রিস্টাব্দের দিকে জিওগ্রাফি নামক বইটি রচনা হয়।
প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে তোমাদের। নেক্সট কি আছে, প্লিনির যে ন্যাচারালিস হিস্টোরিকা খ্রিস্টীয় প্রথম শতকের রচনা, এটি ল্যাটিন ভাষায় লেখা এবং এর থেকে ভারত ও ইটালির মধ্যে হওয়া বাণিজ্যের তথ্য পাওয়া যায় এবং চীন যাত্রীদের বিবরণ। এবার আমরা যাচ্ছি, এতক্ষণ থেকে রোম গ্রিস পড়লাম, এবার আমরা যাচ্ছি চীনে। চীন থেকে কারা কারা এসেছিল তোমরা জানো। দেখো, চীন থেকে আসা যাত্রীরা বৌদ্ধ বিহার ও স্থানগুলি ভ্রমণ করতে গিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ বৌদ্ধ বিহার। তারপর ফাহিন, ফাহিন কার সময় এসেছিল জানো তোমরা, পরীক্ষায় এসেছিল তোমাদের, যে ফাহিন আমি একটা ট্রিক বলি, হ হ ম ম ফচ, হ থেকে হিউয়েনসাং, আর কার সময় এসেছিল, হর্ষবর্ধনের সময় এসেছিল। আর ম ম চন্দ্রগুপ্ত মৌর্য, কার সময় এসেছিল, মেগাস্তিনিসের সময় এসেছিল। ফ চ, ফ থেকে ফাইন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। ঠিক আছে, তা মনে রাখবে ফাইন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় 399 থেকে 414, মানে 15 বছর ছিলেন। এবং প্রথম চীন যাত্রী যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মানে গুপ্ত শাসকের আমলে ভারতে এসে, বলেই দিলাম দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল। ফাহিন তার যে ফোকো কি এই রচনায় তৎকালীন ভারতীয় সমাজ, ধর্ম ও অর্থনৈতিক অবস্থান বিবরণ দিয়েছেন। তিনি পাটলিপুত্র ভ্রমণ এবং মৌর্য শাসকের রাজপ্রসাদের যে ধ্বংসাবশেষ কথা উল্লেখ করেন। পাটলিপুত্র ভ্রমণ এবং মৌর্য যে কিভাবে ধ্বংস হয়েছিল তার কিন্তু উল্লেখ করেছে। ঠিক আছে, নেক্সট এবার চলে আসো যে চীনা যাত্রীদের বিবরণ। অলরেডি অনেকটা বললাম। দেখো হিউয়েনসাং বললাম, হর্ষবর্ধনের সময় হিউয়েনসাং এসেছিল 600, কারণ তোমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, যে সালটাও পড়বে, টাইম পিরিয়ডটা, কোনো কোশ্চেন বাদ দেওয়া যাবে না। 629 থেকে 645 সাল পর্যন্ত হর্ষবর্ধনের শাসনকালে ভারতে এসেছিল। সিইউকি তার লেখা এবং রচনায় তৎকালীন সমাজের শ্রেষ্ঠ বিবরণ পাওয়া যায়। তাকে যাত্রীদের রাজকুমার, প্রিন্স অফ ট্রাভেলার বলা হয়। এগুলো পরীক্ষায় দেবে যে যাত্রীদের রাজকুমার কাকে বলা হয়। এবং তিনি ভারতকে কি বলেছিল, ইন্তু অর্থাৎ কি, ল্যান্ড অফ মুনস, মানে চাঁদের মাটি, এরকম বলেছিল। ঠিক আছে, চন্দ্রদেশ, বাংলাটা হবে চন্দ্রদেশ। তারপরে আছে কি ইৎসি। ইৎসি কবে এসেছিল, 670 থেকে 695 খ্রিস্টাব্দ। তার ভারত ভ্রমণের সময় অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ দিয়েছেন। তার তার সামাজিক ও ধর্মীয় বিবরণের অধিক প্রভাবশীল ছিল। পরীক্ষায় দেবে কত সাল থেকে কত সালে কে ছিল, কোথা থেকে এসেছিল, কখন কার সময় এসেছিল, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট আমরা যাচ্ছি, কি বলছো, রিয়াল নেম শাহজাহান, রিয়াল নেম শাহজাহান, কি বলছো, রিয়াল নেম সোহানজান না কি লিখছো, কার, ভালো করে বলবে, যেটা বলবে ভালো করে বলবে। শীতল অর্ধেক, আমি তো বুঝতে পারছি না তুমি কার বললে অ্যান্সারটা বা কিছু। দেখো আরব যাত্রীদের বিবরণ। আরব তোমরা জানো যে আরব আমাদের এখান থেকে ইন্ডিয়াতে প্রচুর আগেই ব্যবসা করতো। ঠিক আছে, দেখো আরব ব্যবসায়ী এবং লেখক যারা ভারতে এসেছিল তাদের বিবরণ থেকে আমাদের প্রাক মধ্যযুগের ভারতীয় সমাজ ও সংস্কৃতির বিষয়ে তথ্য পাওয়া যায়। যেমন আমাদের আল বেরুনি এবং ইবুন বতুতা ছিলেন প্রধান আরবি পণ্ডিত যারা ভারত ভ্রমণ করেছিল এবং সুনির্দিষ্ট বিবরণের রচনা স্থান দিয়েছিল। এদিকে আছে কি আল বেরুনি তার কিতাবুল হিন্দ এর মাধ্যমে ভারতের সমাজ, সংস্কৃতি এবং জীবনযাত্রার বিশদ বিবরণ দিয়েছেন। তিনি একাদশ শতাব্দীর প্রারম্ভিক দশকে ভারতে এসেছিল। খুব ইনফরমেশন, প্রত্যেকটাতে ইনফরমেশন আছে, কিন্তু মাথায় রাখবে। নেক্সট আধুনিক ইতিহাসে লিখন। দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা 1776 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মনুস্মৃতির ইংরেজি অনুবাদ করা হয়। তাহলে এটাও পরীক্ষা দিতে পারে যে ইংরেজিতে আমাদের এই মনুস্মৃতিটা, এক কথায় স্মৃতি মানে হচ্ছে রিলিজিয়াস ল, হিন্দু রিলিজিয়াস ল। এবং তোমরা জানো এই মনুস্মৃতিকে আমাদের আলেকজান্ডার কি করেছিল, প্রকাশ্য পুড়িয়েছিল।
কেন? এখানে তোমার ওই ব্রাহ্মণ শূদ্র বৈশ্য এগুলোর নিয়ে কিন্তু বিবাদটা আছে। তার জন্য আমাদের বি.আর. আম্বেদকর, সংবিধানের পিতা, সে কি করেছিল? পুড়িয়েছিল। এটাকেই ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল? ইংরেজিতে কনভার্ট করেছিল এবং নাম দিয়েছিল কি? এ কোড অফ জেন্টো লজ। এ কোড অফ জেন্টো লজ নাম দিয়েছিল। এবার চলে আসো 1784 খ্রিস্টাব্দে বাংলায়, মানে কলকাতা এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, খুব ইম্পর্টেন্ট, বানানো হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল 84 সালে। এবং এটি প্রতিষ্ঠাতা করেছিল কে? স্যার উইলিয়াম জোন্স। সালটা 1746 থেকে 1794 সাল পর্যন্ত। তিনি 1789 খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছ অভিজ্ঞান শকুন্তলম ইংরেজি রচনা করেন, খুব ইম্পর্টেন্ট, কালিদাসের লেখা, এবং এটা কিন্তু কনভার্ট করেছিল এই কে? উইলিয়াম জোন্স। নেক্সট কি আছে? 1785 খ্রিস্টাব্দে, 1785 খ্রিস্টাব্দে ইউলকিংস হিন্দুদের বিখ্যাত ধর্মগ্রন্থ ভগবত গীতা ইংরেজি অনুবাদ করেন, এবং উইলিয়াম জোন্স প্রমাণ করেন যে মূলগতভাবে ইউরোপীয় ভাষাগুলি সংস্কৃত এবং ইরানি ভাষার সাথে অত্যন্ত সদৃশ্যপূর্ণ। মানে ইরানি আর সংস্কৃতি যে ভাষাটা, এটা কিন্তু অনেকটা এক, সেটা কিন্তু বলেছে। নেক্সট, আধুনিক ইতিহাসে লিখন, যেটা ইউরোপীয় বিদ্যা, সেখান থেকে আমরা কি পাই? দেখো, ভারতীয় বিদ্যা অধ্যয়নে সর্বাধিক এগিয়ে নিয়ে যায় জার্মানির ফ্রেডরিক ম্যাক্স মুলার। সালটা ছিল 1723 থেকে 1902। তার জীবনের বেশিরভাগ সময় ইংল্যান্ডে সে অতিবাহিত হয়। ম্যাক্স মুলারের সম্পাদনায় যে বিপুল সংখ্যক প্রাচীন ধর্মগ্রন্থ অনুবাদ করা হয়, এবং এই অনুবাদগুলি কি? সেক্রেড বুক অফ ইস্ট নাম দিয়েছিল। এবং এই সিরিজের অধীনে মোট 50টি খণ্ডে প্রকাশিত হয়। দেখতেই পাচ্ছ ছবি, এই জন্য ছবিগুলো দিই যেন বুঝতে পারো যে 50টা খণ্ডে ভাগ করা হয়েছিল। পড়তে হবে কম, বুঝতে হবে বেশি। এবার চলে যাও প্রাথমিক সুবিন্যাস ইতিহাস ও সামাজিক নিয়ম। দেখো, ভিনসেন্ট অথার স্মিথ 1843 থেকে 1920 খ্রিস্টাব্দ, 1904 সালে যে আল হিস্ট্রি অফ ইন্ডিয়া নামক বই লেখেন, এটি ছিল প্রাচীন ভারতের প্রথম সুবিন্যাস ইতিহাস। এবং এদিকে আর.জি. ভান্ডারকর দাক্ষিণাত্যের সাতবাহনদের ইতিহাস এবং বৈষ্ণব ও অন্যান্য সম্প্রদায়ের ইতিহাস পুনর্নির্মাণ করেন। সমাজ সংস্কারক হিসাবে আমাদের যে পান্ডুরং ব্রাহ্মণ কানে, সে কি করেছে? হিস্ট্রি অফ ধর্মশাস্ত্র নামক বই লেখেন, যা সামাজিক নিয়ম আচার আচরণের বিশ্বকোষ হিসাবে বিবেচিত হয়। পরীক্ষায় হুট করে বলে দিবে যে এর বইটার নাম কি। ঠিক আছে, নেক্সট। এবার চলে আসো আমাদের, দেখো, বৈদিক গ্রন্থ ও শিলালিপি অধ্যয়ন। ঠিক আছে, রাজেন্দ্রলাল মিত্র 1822 ও 1891 খ্রিস্টাব্দে অনেক গুরুত্বপূর্ণ মূল বৈদিক গ্রন্থ প্রকাশ করেন এবং ইন্দো আয়াস নামক বই রচনা করেন। এই বইটিতে তিনি প্রাচীন ভারতের সমাজকে যে তকনিষ্ঠ দৃষ্টিতে দেখেছেন। তারপরে কি? পুরালেখবিদ, অ্যাপিগ্রাফস, রামকৃষ্ণ গোপাল ভান্ডারকর 1875 থেকে 1950 খ্রিস্টাব্দে অশোক ও প্রাচীন ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির উপর বই প্রকাশ করেন। তিনি প্রাচীন ভারতের সামাজিক ও রাজনৈতিক ভিত্তিক ইতিহাসের পুনর্নির্মাণের জন্য বিভিন্ন উৎসের সম্মেলন ঘটায়। এবার চলো দেখো, পুনর্জাগরণ বা আঞ্চলিক ইতিহাস। সি.আর. মজুমদার, এই সি.আর. মজুমদার 1888 থেকে 1980 তার হিস্ট্রি অ্যান্ড কালচারাল অফ ইন্ডিয়ান পিপল এর বই। এই বইটিতে হিন্দু পুনর্জাগরণের বিবরণ তুলে ধরেন, এবং ইতিহাসবিদ নীলকণ্ঠ শাস্ত্রী 1892 থেকে 1975 খ্রিস্টাব্দে এ হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া লিখে দক্ষিণ ভারতের ইতিহাসকে আলোকিত করেন। দেখো, প্রচুর কিন্তু বইয়ের নাম পাচ্ছি এবং রাইটারের নাম পাচ্ছি, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কিছু করার নেই। নেক্সট, তারপরে
রাজনৈতিক ব্যবস্থা ও বিশদ বিশ্লেষণ। কেপি জয়সওয়াল 1924 খ্রিস্টাব্দে যে হিন্দু পলিটি নামক বইয়ে ভারতীয় প্রজাতন্ত্রগুলির অস্তিত্ব প্রমাণ করেন। ব্রিটিশ ইতিহাসবিদ ও সংস্কৃতগত এ.এল. বাসাম 1951 সালে দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া নামক বইটি লেখেন। খুব বইয়ের নাম আসবে। এবং ডিডি কোসাম্বি 1907 থেকে 1966, 1957 সালে অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়া হিস্ট্রি বইটিতে ভারতের ইতিহাসের বিশদ বর্ণনা দিয়েছেন। তার চিন্তাধারা পড়ে এনসিয়েন্ট ইন্ডিয়া কালচার অ্যান্ড সিভিলাইজেশন এর হিস্ট্রিক্যাল আউটলাইন 1965 মাধ্যমে প্রকাশিত করেন। তোমাদের বলবো, তোমরা যখন পড়বে না নিজের খাতাতে না সব রাইটারগুলোর বইগুলো না এক জায়গায় লিখে নেবে, সুবিধা হবে পড়তে। কারণ আমি তো গল্পের মাধ্যমে দিয়ে দিয়ে বুঝিয়েছি, লিখিয়েছি, বাট তোমরা একটা পেজে যখন প্রিন্ট আউট করবে পাশে একটা পেজ খালি রাখবে, ওই পেজে কি করবে, একদিকে রাইটারগুলোর নাম আর একদিকে বইগুলোর নাম লিখে নেবে, কারণ রিভিশন করার তোমার ভালো হবে। ঠিক আছে, নেক্সট। তারপরে আচ্ছা, আমি ফ্যান বন্ধ করেই চালাচ্ছি, একটু আমি ফ্যান দিচ্ছি, তোমরা দেখো তো আওয়াজ তোমাদেরকে কি খুব ডিস্টার্ব হচ্ছে? ফ্যানটা চললে কি ডিস্টার্ব হয় দেখো তো, কমেন্ট করো একটু, আওয়াজ হচ্ছে কি? ফ্যানের আওয়াজ যাচ্ছে কি তোমাদের কাছে দেখো তো? না, ঠিক আছে, তাহলে ক্লাস এভাবে করাতে পারি। যদি আওয়াজ হয় তো বলো, আমি বন্ধ করে দেব। আর যদি ঠিকঠাক চলে তাহলে বলো। না স্যার, ঠিক আছে, বলবে যদি আওয়াজে ডিস্টার্ব হয় তোমাদের বলবে, কারণ প্রচুর আজকে গরম পড়েছে, নদিয়াতে প্রচুর গরম আছে আজকে। ঠিক আছে, ঠিক আছে। এবং দেখো সম্পূর্ণ অধ্যয়নে এক নজরে ম্যাপিং, মানে আমরা যা যা পড়লাম একটু ম্যাপিং করে দেখে নিই। ঠিক আছে, কি আছে যে দেখো এটা ইউরোপীয় হবে, ইউরোপীয় ও রোমান, মানে কে এসেছিল ওখান থেকে? ইউনানিয়ান রোমান, মেগাস্তিনিস বা টলেমি। চীন থেকে ফাইন হিউয়াংসাং ইউৎসি ইৎসি, আর এদিকে আরব থেকে আলবেরুনি ইবন বুতা। ঠিক আছে, আধুনিক ইতিহাসের লিখন থেকে ব্রিটিশ অনুবাদ, ইউরোপীয় বিদ্যা এবং ভারতীয় ইতিহাসবিদ, এগুলো কিন্তু আমরা পড়লাম। ঠিক আছে, নেক্সট। এই চ্যাপ্টারটা আমি দুটো ক্লাসে শেষ করে দেব। ঠিক আছে, তোমাদের আগে যেগুলো যেগুলো চ্যাপ্টার পরীক্ষায় দিয়েছে সেগুলোকে আমি কভার করব, তারপরে কিন্তু অন্যদিকে যাব। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, যে প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য উৎসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বৈচিত্র্য দেখা যায়, এই উৎসগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রত্নতান্ত্রিক উৎস এবং সাহিত্যিক উৎস এবং বিদেশি পর্যটকদের বিবরণ। মানে এই যে প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য যে আমাদের উৎসের দরকার, তিনটা উৎসের পর সাহিত্য মানে কিছু বই থেকে, যারা বিদেশি পর্যটক ছিল তাদের কিছু উৎস থেকে, আর পুরাতন কোনো ওই পাথর টাথর এটা ওটা পুরাতন মাটি, হ্যাঁ, চকচকে ঝিনুক, ওগুলোর উপর করে। দেখো ওইটাকে নিয়ে আমরা এখন পড়বো, যে প্রত্নতান্ত্রিক উৎস যেমন হচ্ছে কি মূর্তি ও চিত্রকলা দেখতে পাচ্ছ তোমরা, স্তম্ভ দেখতেই পাচ্ছ। প্রাচীন ভারতের সম্পর্কে জানার জন্য যে প্রত্নতান্ত্রিক উৎসগুলোকে সব থেকে সক্ষম ও নির্ভরযোগ্য মাধ্যম হিসাবে বিবেচনা করা হয়েছে। যেমন এদিকে আছে কি মুদ্রা, এই যে দেখতে পাচ্ছ মুদ্রার মধ্যে সিলের মধ্যে ছবি ছিল। শিলালিপি, ভালো করে বুঝে নাও শিলালিপি কি, কোথাও যদি খোদাই করে লেখা থাকে তাকে শিলালিপি বলে, মুদ্রা তো মুদ্রাই, আর স্তম্ভ তো স্তম্ভই, এদিকে মূর্তি তো মূর্তি। এগুলো থেকে আমরা কিন্তু গোটা ইতিহাস, প্রাচীন ইতিহাসকে তুলেছি। তিনি এই বাস্তবগুলি নিয়ে অধ্যয়ন করেন, তাকে আমরা কি বলি? আর্কিওলজিস্ট। যারা আমাদের এই অধ্যয়নগুলো এগুলো নিয়ে বিবেচনা করে, এগুলো নিয়ে রিসার্চ করে, তাকে আমরা কি বলি? আর্কিওলজিস্ট বলি। নেক্সট, এবার চলে যাচ্ছি আমরা মুদ্রা, একটা একটা করে পড়বো। মুদ্রা, আহত মুদ্রা, দেখো ভারতীয় উপমহাদেশে প্রাপ্ত যে সব থেকে
প্রাচীন মুদ্রা এগুলি বেশিরভাগ রূপা এবং কিছু তামা তৈরি। তোমাকে যদি বলে ইন্ডিয়ার সব থেকে বেশিরভাগ যে রূপা এইগুলো পাওয়া গেছে কয়েনগুলো, তাহলে মুদ্রাগুলো কি দিয়ে তৈরি, তাহলে রূপ বলবে সেগুলো হচ্ছে আমাদের রূপা আর তামা দিয়ে তৈরি। এই মুদ্রার অধ্যয়নকে কি বলে? মুদ্রাতন্ত্র। খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবং প্রাচীনকালে তামা, রূপা, সোনা, সিসার মুদ্রা তৈরি হতো। দেখতেই পাচ্ছ মুদ্রাগুলো এরকম ছবি থাকতো। এগুলোর আকার চৌকো, আয়তকার বা গোলাকার হতো। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে পাঞ্জাব হরিয়ানার উপজাতীয় প্রজাতন্ত্র দ্বারা প্রথম আহত মুদ্রা জারি করা হয়। এর মধ্যে যুদ্ধের প্রজাতন্ত্র ছিল অন্যতম। নেক্সট দেখতে পাচ্ছ প্রাচীনকালে পোড়ামাটির তৈরি মুদ্রা। এই যে দেখো পোড়ামাটি তৈরির মুদ্রা ছিল তখন। মুদ্রার ছাঁচ প্রচুর পরিমাণে পাওয়া গেছে। এর মধ্যে বেশিরভাগ ছাঁচ কুষাণ আমলের, মানে খ্রিস্টীয় প্রথম 3 শতাব্দীতে কুষাণ যুগ ছিল যখন, তখনকার। এবং প্রাচীন মুদ্রা মানে কি? প্রাচীন মুদ্রা দেখো শুধুমাত্র প্রতীকের ব্যবহার। এবং কোথায় কোথায় পাওয়া যেত একবার ছবি দেখো ম্যাপের মাধ্যমে। দিল্লি আছে, জয়পুর আছে, তারপরে পাটনা, কলকাতা, মুম্বাই, চেন্নাই, হ্যাঁ, এগুলোতে পাওয়া যেত। এবং কি আছে? প্রাচীন মুদ্রা শুধুমাত্র প্রতীকের ব্যবহার। পরবর্তী মুদ্রা মানে কি? শাসকদের নাম, দেবতা এবং তারিখের উল্লেখ থাকতো। এবং প্রাচীনকালে কালীন মুদ্রার যে ভান্ডার বর্তমানে যে জাদুঘরগুলোতে সংরক্ষিত আছে, তা কোথায় কোথায় আছে? আমাদের কলকাতা মিউজিয়াম, এটা ন্যাশনাল মিউজিয়াম বলি, ইন্ডিয়া সব থেকে বড়। পাটনাতে আছে, লখনউতে আছে, দিল্লিতে আছে, জয়পুরে আছে, মুম্বাই আছে, চেন্নাই আছে। সেটি যেটি যেটি তোমাদের লোকেশন গুলো বললাম। এই মিউজিয়াম গুলোতে যদি তোমরা যাও তাহলে তোমরা কিন্তু প্রাচীন ইতিহাসের কিন্তু তথ্য পাবে এখানে। যারা ইতিহাসবিদ তোমাদের মধ্যে, ইতিহাস সাবজেক্ট, তারা যেতে পারো। মুদ্রার ইতিহাস গুরুত্বপূর্ণ তথ্য দেয়। ছবি দেখতে পাচ্ছ। প্রাচীন ভারতে প্রথমবারের মতো যে স্বর্ণ মুদ্রা জারি করার কৃতিত্ব হিন্দু জীবন মানে ইন্দ্রগ্রীক। তোমরা জানো ভারতে যদি বলে ইন্ডিয়াতে প্রথম সোনার মুদ্রাকে পাবলিশ করেছিল, তাহলে বলবে কিন্তু ইন্দ্রগ্রীক। ওটাই বলেছে যে প্রাচীন ভারতে প্রথমবারের মতো স্বর্ণ মুদ্রা জারি করার দ্বারা যে হিন্দু জীবন মানে ইন্দ্রগ্রীক শাসকদের দেওয়া হয়, তারা খ্রিস্টপূর্ব 2য় এবং 1ম শতাব্দীতে উত্তর পশ্চিম ভারতের শাসন করেছিল। মানে এরা কখন এসেছিল? ইন্দ্রগ্রীক যখন মৌর্য ডাইনেস্টি চলে যায়, নষ্ট হয়ে যায়, তখন এসেছিল। এবার কি আছে? শাসকদের অনুমতি নিয়ে ব্যবসায়ী এবং স্বর্ণকারদের গিল্ড, ব্যবসায়ী সংঘ, মানে প্রাচীনকালে যে নিজস্ব মুদ্রা চালু করেছিল, এটি তৎকালীন কারুশিল্প বা বাণিজ্যের উন্নত অবস্থান ইঙ্গিত দেয়। মানে বাণিজ্যের যে উন্নত, তার একটা ইঙ্গিত পাওয়া যায় এখান থেকে। দেখতেই পাচ্ছ এরকম বাটখারা টাটখারা। নেক্সট, মুদ্রার মাধ্যমে অর্থনীতির চিত্র দেখো। মৌর্য পরবর্তী কাল কি হলো? সবচেয়ে বেশি মুদ্রা পাওয়া গেছে। মানে তোমাকে যদি বলে মুদ্রা কখন কোন যুগে বেশি পাওয়া গেছে, তাহলে বলবে মৌর্য ডাইনেস্টির পর। বিশেষত সীসা, প্রোটিন, তামা, ব্রোঞ্জ, রূপা, সোনার এই মুদ্রাগুলো আমরা বেশি পেয়েছি। গুপ্তকালে সব থেকে বেশি সোনার মুদ্রা জারি করা হয়েছিল। এটি প্রমাণ করে যে গুপ্ত যুগে ব্যবসা বাণিজ্যের অবস্থা অত্যন্ত সমৃদ্ধ ছিল। ওই জন্য আমাদের গোল্ডেন পিরিয়ড অফ এনসিয়েন্ট হিস্ট্রি কাকে বলা হয়? এই গুপ্তাকে বলা হয়। কারণ এই সময় কোনো যুদ্ধ টুদ্ধ খুব কম হয়েছে এবং অনেক কিছু তৈরি যুদ্ধ হয়েছে। আমাদের যেমন আমাদের স্কন্দগুপ্তকে আমরা ভারতের রক্ষাকারী বলে খুনরা আক্রমণ করেছিল তখন। যেমন গুপ্ত পরবর্তী কাল মুদ্রার পরিমাণ খুব কম পাওয়া গেছে। এ থেকে জানা যায় যে সেই সময় ব্যবসা বাণিজ্যের শিথিল বা দুর্বল হয়ে পড়েছিল। মুদ্রার রাজবংশ বা দেবতাদের ছবি, ধর্মীয় প্রতীক এবং লিপি খোদাই করা থাকে, যা তৎকালীন শিল্প বা ধর্মের উপর আলোকপাত করে। নেক্সট, শিলালিপি বা অভিলেখ। এই শিলালিপি বা অভিলেখটা কি? যে পুরালেখবিদ বা এপিগ্রাফি, শিলালিপি বা অভিলেখর অধ্যয়ন। আর এদিকে আছে আমাদের কি প্যালিওগ্রাফি, আর এদিকে আছে অ্যাপিওগ্রাফি। এবং এই শিলালিপিগুলিতে মূলত যেখানে পাওয়া গেছে মোহর, মানে শিলালিপিগুলো কোথায় কোথায় পাওয়া গেছে? মোহর, পাথরের স্তম্ভতে, স্তূপ, শিলা, তাম্র শাসন এবং মন্দিরের ওয়াল, মূর্তিতে, ইটে, এগুলো। ঠিক আছে, যেগুলোতে প্রাচীন তারিখ ও পুরানো নথির অধ্যয়ন আছে সেগুলোকে আমরা বলি প্যালিওগ্রাফি। আর যেগুলোতে আমাদের শিলালিপি বা অভিলেখকের অধ্যয়ন থাকে তাদেরকে আমরা বলি
এপিগ্রাফি, এগুলো পরীক্ষায় জানতে হবে। নেক্সট কি যারা যারা লাইভে আছো নামটি লিখো তো, নিজের নামগুলো লিখে দাও তো দেখি, জানতে চাইছি যে কারা লাইভ করছো, নিজের নিজের নামগুলো কমেন্টে লিখে দাও। প্রাথমিক শিলালিপিগুলি দেশ জুড়ে পাথরের উপর খোদাই করা হতো, কিন্তু খ্রিস্টীয় প্রথম শতক থেকে তাম্র প্রশাসনের ব্যবহার শুরু হয়। দক্ষিণ ভারতে পাথরের ব্যবহার অত্যন্ত জনপ্রিয় ছিল, সেখানে মন্দিরের দেওয়ালে স্থায়ী স্মৃতিস্তম্ভ হিসেবে প্রচুর শিলালিপি খোদাই করা হয়েছে, এবং বর্তমানে সব থেকে বেশি শিলালিপি মহীশূরে চিফ এপিগ্রাফিকের কার্যালয়ে সংরক্ষিত আছে। যদি বলে মহীশূরে কোথায় আছে, তাহলে বলবে চিফ এপিগ্রাফিক এর কার্যালয়ে। খ্রিস্টপূর্ব ৩য় শতকে শিলালিপির প্রথম প্রমাণ পাওয়া যায়। ভাষা কি প্রাকৃতিক, লিপি এবং লিপি কি ছিল? ব্রাহ্মী। ভাষা প্রাকৃতিক ছিল, লিপি ছিল ব্রাহ্মী। খ্রিস্টীয় ২য় শতকে কি হয়েছে, যে সংস্কৃতি ভাষায় শিলালিপি পাওয়া শুরু হয়। ৪র্থ এবং ৫ম শতকে সংস্কৃতিতে সর্বত্র ব্যাপক প্রয়োগ শুরু হয়, এবং ৯তম এবং ১০তম শতকে আঞ্চলিক ভাষার ব্যবহার শুরু হয়। এটা রেভলিউশনটা দিয়েছে। নেক্সট মৌর্য এবং মৌর্য পরবর্তী এবং গুপ্ত যুগের বেশিরভাগ শিলালিপি কর্পাস ইনস্ক্রিপ্ট কি আছে, কর্পাস ইনস্ক্রিপশন নাম ইন্ডিকারাম নামক গ্রন্থ, একটা গ্রন্থের নাম সংকলিত করে প্রকাশ করা হয়েছে। দেখো, হরপ্পা সভ্যতার লিপি এখনো পড়া যায়নি, তোমরা জানো যে এদের কিন্তু আমরা এখনো উদ্ধার করতে পারিনি। কি আছে? তাপস সরকার, বরুণ রানা, নিবেদিতা কুন্ডু ঘোষ, এস মল্লিক। তারপরে কি আছে? বললাম পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, যেখানে ধারণা এবং বস্তুর ছবি মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা পিক্টোগ্রাফি মানে ছবি দ্বারা, এই যে ছবি মাছ আছে, গাছ আছে, এরকম ছবি দিয়ে। ব্রাহ্মী লিপিটা কি? বাম থেকে, দেখো বাম মানে কোনটা আমাদের? এদিকে রাইট, বাম থেকে ডান দিকে লেখা হতো, এবং উত্তর পশ্চিম ভাগ ছাড়া ভারতের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক প্রচার ছিল। এবং খরষ্টি লিপি কি? অশোকের কিছু শিলালিপি এই লিপিতে আছে, যা ডান থেকে বাম দিকে লেখা হতো। নেক্সট, পাকিস্তান এবং আফগানিস্তানে প্রাপ্ত অশোকের যে শিলালিপিতে গ্রিক এবং আরামাইক লিপি ব্যবহৃত হয়েছে, তবে গুপ্ত যুগের শেষ পর্যন্ত দেশ জুড়ে ব্রাহ্মী লিপি প্রাধান্য ছিল। এবং সবচেয়ে পুরানো লিপি হরপ্পা সভ্যতা যে মহড়ে, হরপ্পা সভ্যতার মহড়ে প্রায় ২৫০০ থেকে খ্রিস্টপূর্বাব্দে। সবচেয়ে পুরানো পাঠ্যদার করা লিপি হলো আমাদের কি? খ্রিস্টপূর্ব ৩য় শতকে অশোকের শিলালিপি। এবং তোমরা জানো অশোকের শিলালিপিতে ১৮৩৭ সালে কে লিখেছিল, উদ্ধার করেছিল? জেমস প্রিন্সেপ। ১৮৩৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা জেমস প্রিন্সেপ কি করেছিল? সর্বপ্রথম অশোকের শিলালিপিকে মানে সফল উদ্ধার করেছিল, মানে সব পড়তে শুরু পেরেছিল। নেক্সট, সমুদ্রগুপ্তের যেটা প্রয়াগ প্রশস্তি, মানে এলাহাবাদ প্রশস্তি যেটা হলো এমন একটি শিলালিপি যা রাজার গুণাবলী বা কৃতিত্ব বর্ণনা রয়েছে। শিলালিপির প্রকারভেদ এইটুকু বলে দিই, শিলালিপির প্রকারভেদ, তারপরে ক্লাসটা শেষ হবে। প্রাচীন ভারতের ইতিহাস বুঝতে মূলত 4 ধরনের গুরুত্বপূর্ণ শিলালিপি আমাদের সাহায্য করে। ১ নম্বর হচ্ছে কি? প্রশাসনিক। এই প্রশাসনিকটা আমাদের কি করে? যে কর্মকর্তা এবং জনগণকে দেওয়া যে সামাজিক, ধর্মীয় ও প্রশাসনিক নির্দেশিকা সিদ্ধান্তে প্রায় প্রদানকারী শিলালিপি। ২ নম্বরে কি আছে? আনুষ্ঠানিক। বৌদ্ধ, জৈন, বৈষ্ণব, শিব ইত্যাদি সম্প্রদায়ের ভক্তদের দ্বারা ভক্তি ভরে স্থাপিত স্তম্ভ এবং পাথরের ফলক, মন্দির, মূর্তিতে খোদাই করা শিলালিপি। এদিকে আমাদের প্রশস্তি, যেমন রাজা এবং বিজয়ীদের গুণাবলী বা কর্তৃত্ব বর্ণনা সম্মিলিত শিলালিপি। এবং দানপত্র, ধর্মীয় কাজ সম্পাদনের জন্য এবং কারিগর এবং ব্যবসায়ীদের দ্বারা দান পাত্রে খোদাই করা শিলালিপি। ঠিক আছে, এখান থেকে আজকে ক্লাসটা শেষ হবে।
নেক্সট ক্লাস আমরা সাহিত্যের উৎস পড়বো। নেক্সট ক্লাসে কিন্তু সবাই জয়েন করবে। আমরা সাহিত্যের মানে লাস্ট ক্লাস হবে এই চ্যাপ্টার, এরকম ধরে ধরে কিন্তু আমরা চ্যাপ্টার শেষ করব। তোমাদের কারো কিছু বলার আছে? মানে ক্লাসটা তো খুব একটা বেশি হয়নি, চলো আর একটু শেষ করি। হ্যাঁ, শেষ করছি না, আর একটু কন্টিনিউ করি, কারণ দেখছি 1 ঘন্টাও ক্লাস হয়নি, 45 মিনিট ক্লাস হয়েছে। আমার ক্লাস এত ছোট হয় না। দেখো, এবার চলে আসে আমাদের সাহিত্যিক উৎস। সাহিত্যিক উৎসটা কি? দেখো, শাসক ও সামন্তদের দ্বারা প্রদত্ত ভূমিদানের শিলালিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি থেকে প্রাচীন ভারতের ভূমি ব্যবস্থা ও প্রশাসন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। এবার দেখো, ঐতিহাসিকরা এই পাণ্ডুলিপি, শিলালিপি বা প্রত্নতাত্ত্বিক থেকে প্রাপ্ত তথ্যের জন্য সাধারণত উৎস, সোর্স শব্দটি ব্যবহার করেছে। এবং অতীত অধ্যয়নের জন্য বেশিরভাগ বই হাতে লিখে সংরক্ষণ করা হতো। হাতে লেখা এই বই বা নথিগুলিকেই পাণ্ডুলিপি বা মনুস্ক্রিপ্ট বলে। মাথায় রাখবে, পাণ্ডুলিপি কাকে বলে সে ডেফিনেশন দেওয়া আছে। এবার চলে আসো জেটের 2025 চ্যাপ্টার 1। আচ্ছা, প্রাচীন ভারতের ইতিহাসের রচনার উৎস, তার পাঠ। নেক্সট মানে সাহিত্যের উপাদান সময়ের সম্পূর্ণ বিশ্লেষণ কি আছে দেখো। প্রাচীন লিপির ভৌগোলিক ও বস্তুগত ভিত্তি। একদিকে আছে আমাদের কি ভারত, একদিকে আছে আমাদের মধ্য এশিয়া। ভারতে কি মূলত লেখা হতো পাণ্ডুলিপি মানে মনুস্ক্রিপ্ট এবং ভূজপত্র, আর এদিকে আছে তাম্রপত্র, তাম্র এর উপর লেখা হতো ইন্ডিয়াতে। এবং এশিয়াতে কি এখানে লেখার মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো কি মেষ চর্ম, সিপ লেদার মানে মোষের চামড়াটা, আর এদিকে আমাদের কি আছে ফলক, কণ্ঠ মানে কাঠের ফলক, ঠিক আছে, কাঠের মধ্যে। সম্পূর্ণ ভারতের সংস্কৃতির পুরনো পাণ্ডুলিপি পাওয়া যায়, তবে এর মধ্যে অধিকাংশই দক্ষিণ ভারতে কাশ্মীর এবং নেপাল থেকে প্রাপ্ত পাওয়া। নেক্সট, এবার চলে সাহিত্যের উৎসের শ্রেণী বিভাগ। সাহিত্যের উৎসের যদি আমরা শ্রেণী বিভাগ বলি, কতগুলো ভাগ বলি? বৈদিক সাহিত্য, ধর্মীয় সাহিত্য এবং ধর্মতরের গ্রন্থ মানে সেকুলার, রিলিজিয়াস, আর এদিকে বৈদিক। বৈদিক সাহিত্য হিসাবে যেমন পাই আমরা বেদ, ব্রাহ্মণ গ্রন্থ, উপনিষদ, সূত্র সাহিত্য ইত্যাদি, এগুলো পাই আমরা। আর এদিকে আমরা ধর্মীয়, রিলিজিয়াস, হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের রচনার যে স্থান দেওয়া হয়েছে, হিন্দুদের ক্ষেত্রে রামায়ণ ও মহাভারত ও পুরাণ ইত্যাদি। এদিকে কি আছে সেকুলারের ক্ষেত্রে ধর্মীয় উপাদানের বাইরে প্রাচীন ভারতের রচনাকারের অলৌকিক রচনা, এগুলো। নেক্সট, বৈদিক সাহিত্যে যে কালানুক্রম বা বিষয়বস্তু মানে কাল, ক্রোনোলজিটা কি 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, যেটা ঋগ্বেদের পিরিয়ড। সেই সময় মূলত আমাদের দেবতাকে দেখবে, তখন দেবতাকেই ই করে মূল করে লেখা হতো। আর পরবর্তী বৈদিক যুগ যেটা আমাদের 1000 থেকে 600 মানে এখানে 500 দেওয়া আছে, 500 খ্রিস্টপূর্বাব্দে অথর্ববেদ, যজুর্বেদ, ব্রাহ্মণ গ্রন্থ, অরণ্যক, উপনিষদ, এগুলোর পাশাপাশি আমাদের কিন্তু রিচুয়াল কাণ্ড, জাদু, তারপর টোনা, ম্যাজিক যেটা আমরা বলি, এগুলো কিন্তু আমাদের চলতো। এবং ঋগ্বেদ বৈদিক সাহিত্যের সব থেকে গুরুত্বপূর্ণ একদম প্রাচীন। তোমরা জানো যে ইন্ডিয়া অ্যাজ ওয়েল এজ ওয়ার্ল্ড সব থেকে পুরাতন লিটারেচার যদি বলো, সাহিত্য বলো, সেটা হচ্ছে আমাদের ঋগ্বেদ, তার আগে কিন্তু ছিল না। নেক্সট, বেদাঙ্গ। তোমরা জানো এগুলো বেদাঙ্গর মূল গ্রন্থের অর্থ বোঝার মাধ্যম। যেমন শিক্ষা, তোমরা জানো শিক্ষা মানে কি উচ্চারণ বিধি। কল্প, তোমরা জানো রিচুয়াল কর্মকাণ্ড। ব্যাকরণ, তোমরা জানো গ্রামার। এদিকে আমাদের নিরুক্ত, ভাষাবিদ, ছন্দ, জ্যোতিষ। এগুলো তোমরা এক কথায় তোমাকে যদি বেদ বুঝতে হয় তাহলে এই 6টা জিনিস কিন্তু তোমাকে ভালো জানতে হবে। এগুলোকে আমরা বলে 6 বেদাঙ্গ, ঠিক আছে। এবং মূল সাহিত্য কি বেদাঙ্গের প্রতি শাস্ত্রের যে চতুর্দিকে প্রচুর সাহিত্য গদ্যে নিয়মে আকারে লেখা হয়েছে, তা সংক্ষিপ্ত হওয়ার কারণে এই নিয়মগুলি সূত্র নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট, এবার চলে আসো আমাদের কল্পসূত্রের 3 প্রকার। কল্পসূত্র 3 প্রকার: শ্রুতিসূত্র,
গৃহসূত্র এবং শ্লবসূত্র। যেমন দেখো, রাজাদের দ্বারা এবং 3 উচ্চ বর্ণের ধনাত্মক পুরুষদের দ্বারা অনুষ্ঠানের যে সর্বজনীন যজ্ঞের বিধি বিধান বর্ণিত। তারপরে আছে কি জাতকর্ম, নামকরণ, উপনয়ন, বিবাহ, শব্দ ইত্যাদি ঘরোয়া বা পারিবারিক অনুষ্ঠানের বর্ণনা। এবং এই শুল্কটা কি যজ্ঞবেদী নির্মাণের জন্য বিভিন্ন প্রকার মাপের বর্ণিত বিধান বর্ণিত। যেমন আমরা বলি জ্যামিতি, জিওগ্রাফি, গণিত, ম্যাথমেটিক্স অধ্যয়নের সূত্র এখান থেকেই হয়। তোমাকে যদি বলে যে জ্যামিতি মানে ম্যাথমেটিক্স এখান থেকেই হয়। আর কি বলেছে, চতুসূত্র এবং গৃহসূত্র উভয়ের রচনার সময়কাল প্রায় কত ছিল, 600 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, মাথায় রাখবে। নেক্সট, ধর্মীয় গ্রন্থ। এই ধর্মীয় গ্রন্থ মানে কি, মহাভারত, জানো ধর্মীয় গ্রন্থ হচ্ছে মহাভারত। এই মহাভারত রচনা কে করেছে, ব্যাসদেব। রচনার কাল কি 10th মানে 10th সেঞ্চুরি। আর কি আছে 10th সেঞ্চুরি থেকে 4 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই পর্যন্ত লেখা হয়। চূড়ান্ত সংকলন 400 খ্রিস্টাব্দে হয়, গুপ্তা পিরিয়ডে, দেখতেই পাচ্ছ। এবং এই যে শ্লোকগুলো দেখতে পাচ্ছ, নাম কি, শতশ্রী সংহিতা মহাভারত। কতগুলো শ্লোক আছে, 1,24,000 শ্লোক কোথায় আছে, নাম ভারত। অর্থ কি, প্রাচীনতম বৈদিক জন ভারতের বংশধরদের কথা। 8,800 শ্লোক কোথায় আছে, জয় সংহিতা, যেটার অর্থ হচ্ছে কি বিজয় সংক্রমণ গ্রন্থ। যেখানে যেখানে রাজারা বিজয় হতো তার বর্ণনা থাকতো ওখানে। ধার্মিক গ্রন্থ রামায়ণ, তোমরা জানো কে লিখেছে, বাল্মীকি লিখেছে। এবং কবে লেখা হয়েছিল, 400 খ্রিস্টাব্দেতে। এবং মূলত আমাদের 6,000 শ্লোক আছে, বেড়ে 12,000টি শ্লোক বেড়েছে, বেড়ে হলো 12,000 শ্লোক। এবং পরিশেষে 24,000 শ্লোক, মানে এখন বর্তমান লাস্ট 24,000 শ্লোক। রামায়ণের রচনা সম্ভবত সঠিক না, 5 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়। এরপর এটি 5টি পর্যায়ে মানে 5 স্টেজের মধ্য দিয়ে অগ্রসর হয়। এবং এর পঞ্চম পর্যায়টি দ্বাদশ শতাব্দীতে মানে 12th সেঞ্চুরি এডিতে এসে পৌঁছায়। নেক্সট, যেটা হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থ, বৌদ্ধ সাহিত্য, বুদ্ধিস্ট টেক্সট, যেটা হচ্ছে আমাদের যেমন ভাষা ল্যাঙ্গুয়েজ কি, প্রাচীনতম বৌদ্ধ গ্রন্থ পালি ভাষায় রচিত। তোমরা জানো এটা, পালি হচ্ছে সাধারণ মানুষের ভাষা। ভূগোল জিওগ্রাফি, পালি ভাষায় মগধ অর্থাৎ দক্ষিণ বিহারের, তোমরা জানো মগধটা দক্ষিণ বিহারে আছে, দক্ষিণ বিহারে হতো। সংকলন খ্রিস্টপূর্ব 2য় শতকে 2nd বিসিতে শ্রীলঙ্কায় সংকলিত হয়। বিহার থেকে শ্রীলঙ্কা, দেখতেই পাচ্ছ। জাতক কথা মানে গৌতম বুদ্ধের যে পূর্ণ জন্মের 550টিরও বেশি কাহিনী, এগুলো হলো এক প্রকার লোক কথা। ঐতিহাসিক গুরুত্ব খ্রিস্টপূর্বাব্দ 5ম শতক থেকে খ্রিস্টীয় 2nd শতক পর্যন্ত সামাজিক অর্থনৈতিক অবস্থানের উপর আলোকপাত করে। নেক্সট, এবার চলে যাই আমরা জৈন সাহিত্য, ধর্মীয় গ্রন্থ ও জৈন সাহিত্য। ভাষা, প্রাকৃতিক ভাষা রচিত, যেমন ভাষা হচ্ছে কি প্রাকৃতিক ভাষা রচিত কি জৈনগুলো। এবং সংকলন স্থান ও কাল খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে মানে 6th সেঞ্চুরিতে। এবং গুজরাটের বলবি নগরে চূড়ান্ত রূপ দেওয়া হয়। ঐতিহাসিক গুরুত্ব কি, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স কি, সেটা হচ্ছে এই গ্রন্থগুলি থেকে মহাবীর, কালীন বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশের রাজনৈতিক ইতিহাস পুনর্নির্মাণের প্রচুর সহায়তা পাওয়া যায়। এবং এটা কোথায় আছে, গুজরাটে, বলবিটা কোথায় আছে দেখে নাও। জৈন ও বৌদ্ধ উভয় ধর্মীয় গ্রন্থে ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার উল্লেখ পাওয়া যায়, যা প্রাচীন ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। চলে আসো ধর্মেতর সাহিত্য, ব্যাকরণ ও অর্থশাস্ত্র। যেমন পাণিনি, নাম শুনেছো তোমরা পাণিনির যে সূত্র লেখনের সবচেয়ে বিখ্যাত উদাহরণ হচ্ছে আমাদের অষ্টধায়ী। এই অষ্টধায়ী
400 খ্রিস্টপূর্বাব্দে, হ্যাঁ, এর উপর টিকা লেখেন। এর উপর টিকা লেখেন, এগুলো কি বলবো, মানে এর সম্বন্ধে কিছু বলো। পতঞ্জলি, পতঞ্জলি 2য় শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে যে প্রখ্যাত বৈয়াকরণিক, তিনি অষ্টাধ্যায়ীর উপর মহাভাষ্য রচনা করেন। এবং কটিলের অস্ত্রশাস্ত্র তোমরা জানো যে কটিল্য, চন্দ্রগুপ্ত, বিষ্ণুগুপ্ত কে ছিল? এ ছিল কিন্তু আমাদের চন্দ্রগুপ্তের কর্তা, ওই বসিয়েছিল, যে তক্ষশিলা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধি গ্রন্থ, ল বুক। এই মানে অস্ত্রশাস্ত্রটা, এটাও পরীক্ষায় দেয় কটা অধ্যায়, মানে কটি অধিকরণে বা খণ্ডে বিভক্ত? 15টি। প্রাচীনতম অংশ 2য় থেকে 3য় খণ্ড সর্বাধিক প্রাচীন। ঐতিহাসিক গুরুত্ব ছিল এর প্রাচীনতম অংশটি মৌর্যকালীন সমাজ বা অর্থনৈতিক উদাহরণ দেয়। প্রাচীন ভারতের রাজতন্ত্র বা অর্থনৈতিক অধ্যয়নের জন্য অপরিহার্য সংকলন হচ্ছে আমাদের কি বর্তমান রূপটি খ্রিস্টীয় শতাব্দীর শুরুতে বিভিন্ন লেখকের দ্বারা ছিল। সংকলন নিয়ে ভিন্ন মত আসে। আচ্ছা দেখি তো আজকে কি শেষ হয়ে যাবে না পরের ক্লাসে করতে হবে? ও শেষ হয়ে যাবে। আর তাহলে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এমসি করবো, যতগুলো বাদ থাকলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, দেখো করলাম। আচ্ছা, এবার আছে আমাদের ধ্রুপদী সাহিত্য বা দক্ষিণ ভারত। দেখো কালিদাস, নাম তো শোনা হোগা, কালিদাস। এই কালিদাস অনেক কাব্য ও নাটক রচনা করেছেন। এর মধ্যে সব থেকে বিখ্যাত হলো আমাদের, যেটা আমাদের একটু আগে আমরা পড়লাম, অভিজ্ঞান শকুন্তলাম। এটা আমাদের কে উইলিয়াম জোন্স কনভার্ট করেছে, এবং এটি গুপ্তকালীন উত্তর ও মধ্য ভারতের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের পরিচয় দেয়। এবং সঙ্গম সাহিত্যটা কি ভূমিকা, সঙ্গম লিটারেচার। দক্ষিণ ভারতের সঙ্গম সাহিত্যের সংকলন খ্রিস্টীয় প্রথম 4 শতাব্দীতে শুরু হয়, তবে এর চূড়ান্ত সংকলন 6ষ্ঠ শতাব্দীতে সম্পূর্ণ হয়। সঙ্গম সাহিত্যে 30,000 পদ্য এবং মানে লাইন অফ পোয়েট্রি ছিল। পদ্য লাইন অফ পোয়েট্রি কতগুলো ছিল? 30,000। নেক্সট, সঙ্গম সাহিত্যের কাঠামোটা দেখে নাও একবার, যেটা সঙ্গম সাহিত্য কতগুলো ছিল? 30,000। 8টি, দেখতেই পাচ্ছ 8টি সংকলন, যার নাম হচ্ছে, দেখো সাউথের একটু নামগুলো কিন্তু দাঁতে লাগা হবেই, যার নাম হচ্ছে কি এটু এটু টক্ষে, একটু বুঝবে সাউথের নাম তো। এবং পদগুলি 100 থেকে 100 মানে গোষ্ঠীতে সংকলিত, যেমন হ্যাঁ পুরোনা নুনু 4 শতক। আর এদিকে ভাগদা দেখতে পাচ্ছ 18টি নিম্ন সংগ্রহ, আর এদিকে হচ্ছে আমাদের 10টি গীত। নামগুলো একটু দেখে নেবে, যেহেতু সাউথ ইন্ডিয়ান নাম, দাঁতে লাগার মতো নাম। সঙ্গম সাহিত্যের প্রকৃতি বা ঐতিহাসিক প্রমাণ কি যদি বলে, তাহলে বলে সঙ্গম সাহিত্যগুলি বৈদিক যুগে, বিশেষত ঋগ বৈদিকে থেকে সম্পূর্ণ ভিন্ন। এগুলো ধর্মিক গ্রন্থ নয়, বরং লৌকিক সেকুলার, মানে এগুলা ধর্মর ব্যাপার কোন থাকে না, হিন্দু মুসলিম এরা ব্যাপারটা নিয়ে বেশি করে না। এবং কোটির অন্তর্গত বীর যুগ, এতে আমাদের হোমার যুগের মানে বীর গাথা কাব্যের মতো যুদ্ধ এবং যোদ্ধাদের চিত্রণ রয়েছে। সঙ্গম গ্রন্থে উল্লেখিত রাজাদের, চেরা, যেটা চেরা নামক, তারাকে দানকর্তা হিসাবে খ্রিস্টীয় প্রথম থেকে 2nd শতাব্দীতে তাম্রপত্রের কপার প্লেটে অনুদান পত্রেও হুবহু মিল আছে, যেটা আমাদের উপসংহার সাহিত্য এবং যে প্রত্নতন্ত্রের এই মিল প্রাচীন ইতিহাসকে প্রমাণিত করে তোলে। নেক্সট আমাদের কমপ্লিট হয়ে গেল। তো বলো, আমাদের ঠিক 1 ঘন্টা হলো আর ক্লাসটা শেষ হলো, এবং আমি খুব ভালো লাগলো যদি গুগল মিটে ক্লাসটা করাতাম, কিন্তু এতক্ষণে কমপ্লিট হতো না, বুঝতে পারলেন? তো যাই হোক, তোমাদের লাইভ ক্লাস হবে এবং এরকমই সবগুলো ক্লাস হবে তোমাদের। প্রথম চ্যাপ্টার আমরা ইতিহাসে কমপ্লিট করে দিলাম। আগে ইতিহাস আমরা তোমরা এটা পড়বে, এর পরের দিন এর এমসিকিউ করাবো আমি, বা না হলে 2nd চ্যাপ্টার করাবো, কিন্তু তোমরা পড়াশোনা করে আসবে। কারো যদি কিছু বলার থাকে তাড়াতাড়ি করে বলো, কিছু অ্যান্সার আমি নেব। সঙ্গম তেলেগু লিটারেচার, ঠিক আছে, সংস্কৃত লিটারেচার। কারো কিছু বলার আছে? যদি বলার না থাকে গুড নাইট বলে দাও, তাহলে আমি ক্লাসটা ডিসকন্টিনিউ করবো। ঠিক আছে, তাহলে চলো, গুড নাইট, টাটা, আবার পরের ক্লাসে দেখা হবে।